শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক। মিয়ানমার হয়ে ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের, দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে ঐকমত্য। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছি। প্রধানমন্ত্রী সফরে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন দিগন্ত। প্রযুক্তিতে অর্থনৈতিক পরিবর্তনের আশা, প্রতিবন্ধকতা দূর করার তাগিদ। নিরবিচ্ছিন্নভাবে গ্যাস এবং বিদ্যুতে সরবরাহ না দিতে পারি তাহলে কিন্তু ইনভেস্টররা বাংলাদেশে এসে বিনিয়োগ করতে যাবেন না। পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। বাংলাদেশি থাকলে ভারতকে তালিকা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। তাজিয়া মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নিরাপত্তা জোরদার। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে 235, আহত 4000-এরও বেশি। ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকেই, চলছে উদ্ধার তৎপরতা। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করে দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আর এছাড়া বিনিয়োগ, বন্দর আধুনিকায়ন, যোগাযোগ, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বেইজিং থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। চীন সফরের শেষ দিনে স্থানীয় সময় শুক্রবার সকালে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে, যেখান থেকে আশ্বাস আসে বাংলাদেশ চীনের সম্পর্ক শুধু ব্যবসায়িক থাকবে না, বরং এটি দীর্ঘমেয়াদী সম্পর্কে রূপ নেবে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, এই সফর শুধু ঐতিহাসিক নয়, দুই দেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছেন, China will be a trustworthy friend in the development. আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইন এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে বেইজিং। এছাড়া বাংলাদেশ মিয়ানমার চীনের সংযোগে ইকোনমিক করিডোরের আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো। প্রতিরক্ষা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করতে প্রথমবারের মতো একমত হয়েছে দুই দেশ। এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টাল ডিটেইলসটা ওয়ার্ক আউট করা হচ্ছে। এছাড়া ব্রিক্সের সদস্য পেতে বাংলাদেশ আবেদন করলে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সফরকে শুধুমাত্র ঐতিহাসিকই নয়, বরং ভূ রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন বাংলাদেশের প্রতিনিধি দল। একই সাথে করিডোর সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি মাইল ফলক ভূ রাজনৈতিক সম্পর্ক তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না।
দর্শক, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আরো খবর জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী মারুফা রহমান এই পর্যায়ে যুক্ত হবেন। জানাবেন প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে এবং এ সম্পর্কিত আপনার কাছে বিস্তারিত যা তথ্য আছে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক যেই গুরুত্বপূর্ণ বৈঠকগুলো ছিল সেটি মোটামুটি শেষ পর্যায়ে। এখন তিনি ঐতিহাসিক বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। তবে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল, চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠকটি, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা বলতে পারি যে বার্তা আমরা পেয়েছি। যেমন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি প্রধানমন্ত্রীকে প্রথমেই অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে চীন বাংলাদেশের উন্নয়নে একটি ভালো বন্ধু। এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশ চীন সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে তারা এই সফরকে দেখছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চেয়েছে। একই সাথে মিয়ানমার হয়ে চীনে একটি করিডোর করার প্রস্তাবে আলোচনা হয়েছে এবং এই সাথে বিনিয়োগ এবং বিনিয়োগ সহ ঋণ সহায়তার কথার আশ্বাস দিয়েছেন। এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন চীন, এবং চীন তাদের বন্ধুত্বের হাত আরো বেশি প্রসারিত করতে চায় বাংলাদেশের সাথে, এবং দুই দেশের জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি হৃদ্যতাপূর্ণ করতে চায়। তো সব মিলিয়ে যদি বলি যে এই সফরের শুরু থেকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেইজিং, এবং এরপর একান্ত যে সমস্ত আলোচনা হয়েছে, বিশেষ করে গতকালকে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং আজকে শি জিনপিং এর সঙ্গে, সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমরা পেলাম। যে বিশেষ করে করিডোর কেন্দ্রিক তাদের একটি আলোচনা হয়েছে, সেটি ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা, এবং একই সাথে বিনিয়োগ নিয়েও তারা ইতিবাচক কথা বলেছেন, এবং বিনিয়োগ সহ ঋণ সহায়তা সহ অবকাঠামো উন্নয়নে চীন বিশেষ ভূমিকা রাখতে চায় এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরো মজবুত করতে চায়। এবং শি জিনপিং বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে তাদের সঙ্গে এই নতুন ঐতিহাসিক। মারুফা, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, আর সফরে গুরুত্ব পেয়েছে মোংলা ও আনোয়ারায় চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল সহ বেশ কিছু বিষয়। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, চীনের বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহার করতে পারলে বদলে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র। তবে এক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর দূর করতে হবে আমলাতান্ত্রিক জটিলতাও। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। নির্বাচনের বিজয়ের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ঘুরে এখন চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে চীনকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে। অতীতে ঢাকা চীন থেকে আর্থিক সহায়তা, প্রকল্পে অর্থায়ন, চুক্তি ও সমঝোতায় জোর দিলেও এবার দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা ও রাজনৈতিক ঘনিষ্ঠতায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এই সফরের মাধ্যমে চীনের দেশের ব্যবসায়ীদেরকে এবং সরকারকে কনভিন্স করে একটা সাধুবাদ আমাদের দেশের জন্য নিয়ে আসবে। চীন আমাদের বাংলাদেশ থেকে পণ্য নেওয়ার জন্য ডিউটি ফ্রি, শুল্কমুক্ত। অতএব আমরা ওখানে যদি ঢুকতে পারি, আমরা মনে করি যে খুব ভালো করতে পারবো। মিনিমাম 1 বছরে $1 বিলিয়ন আমরা আশা করি যে আমরা হয়তো এখান থেকে নিয়ে আসতে পারবো। ইতিমধ্যে এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে, যেখানে গুরুত্ব পেয়েছে মোংলা ও আনোয়ারায় চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, যা দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে বলছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। চায়না হচ্ছে পৃথিবীর মধ্যে এখন এমন একটা দেশ যার বিনিয়োগ করার সামর্থ্য আছে, তাদের যথেষ্ট পরিমাণে সারপ্লাস ক্যাপিটাল আছে, তাদের প্রযুক্তিগত সামর্থ্য আছে, তারা নতুন প্রযুক্তি নিয়ে যেতে পারে এবং যার ফলে বিনিয়োগগুলো খুবই এফেক্টিভ হতে পারে। আমাদের লেদার সেক্টর আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, অটোমোবাইল সেক্টর আছে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। এই সেক্টরগুলোর যারা প্রাইভেট ইনভেস্টার্স আছে, ইনাদেরকে যদি কনভিন্স করে, ওনাদেরকে যদি মোটিভেট করে আমাদের দেশে ইনভেস্টমেন্ট, একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা যায়, এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা খুব সাধুবাদ বয়ে নিয়ে আসবে।
তবে চীনের বিনিয়োগ আকর্ষণে অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা দূর করতে হবে সরকারকে। এছাড়া দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ দেন বিশ্লেষকরা। আমাদের দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই। নিরবিচ্ছিন্নভাবে গ্যাস এবং বিদ্যুতে সরবরাহ না দিতে পারি, তাহলে কিন্তু ইনভেস্টররা বাংলাদেশে এসে বিনিয়োগ করতে চাইবেন না। এটা একটা প্রধান অন্তর হয়ে দাঁড়িয়েছে। এই সফরে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে চীন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে তিনি উদাসীন। শুক্রবার মগবাজারের মজলিসে শুরার অধিবেশনে তিনি বলেন, গণভোট মেনে না নেয়ায় জাতীয় জীবনের সংকট তৈরি হয়েছে। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুক্রবার মগবাজারে আলফালাহ মিলনায়তনে জামায়াত ইসলামের নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তরে হাজার মুসলমানের কান্না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার কোন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? বিএনপি গণভোট মেনে না নেয়ায় জাতীয় জীবনের সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক, এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। গণবিরোধী যাই সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মেহেরপুর সীমান্তে পুশিন চেষ্টা ব্যর্থ হলো বিএসএফের। মেহেরপুরের গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, আর পরে তাদের স্থানীয়দের সহযোগিতায় বিজিবি বাধা দিলে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 13 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন 3 জন। গত 14 জুন ভারতীয় বিএসএফ ভোররাতে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্তবাসী ও বিজিবি প্রতিরোধ গড়ে তুললে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। পুশিনের আরো খবর জানবো, আমাদের সাথে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি কুড়িগ্রামে, রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, জানাবেন পুশিনের বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা? নাফিসা, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে গত 13 দিন ধরে রৌমারীর বন্ধুচর সীমান্তে 3 যুবক অবস্থান করছে। আর এই বিষয়ে আমরা বিজিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে উচ্চ পর্যায়ে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং বিএসএফ এর সাথেও তারা যোগাযোগ করেছে, কিন্তু সর্বশেষ যে খবরটি সেটা হলো আসলে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিচ্ছে না এবং তারা যে জোর করে পুশিং করার চেষ্টা, এই চেষ্টার ফলে গত 13 দিন ধরে অনিশ্চয়তার মধ্যে এই 3 যুবক সেখানে অবস্থান করছে। আলোচনা এবং পতাকা বৈঠক সবকিছুই ব্যর্থ হয়ে গেছে এবং কোনো সিদ্ধান্ত না হওয়ায় এখন ওই 3 যুবককে একই জায়গায় থাকতে হচ্ছে। ফলে নানান অসুবিধার মধ্যেই তারা সেখানে অবস্থান করছে। তারা ফিরে যেতে চাচ্ছে মূলখণ্ডে তাদের স্বজনদের কাছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা এখন একই খবর জানতে মেহেরপুরে ডালিম অবস্থান করছে, তার কাছে জানতে চাবো সীমান্তের কি অবস্থা। ডালিম। সূর্য, ধন্যবাদ। সারা বাংলাদেশের সীমান্তের ন্যায় মেহেরপুরেও কিন্তু গত 6 জুন থেকে এই পুশিনের ঘটনাটা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে 6 জুন মাসের 19 তারিখ গত বুধবার রাত্রে এবং
আজকে যে রাত, গত রাত গেল, সেই রাতেও কিন্তু আসলে এই পশিনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে বিএসএফ। কিন্তু মেহেরপুরে যে ঘটনাটি ঘটছে আসলে শূন্যরেখায় দীর্ঘদিন বা 3 দিন 4 দিন পড়ে থাকছে না। বিএসএফ যখন সীমান্তে ঠেলে দিচ্ছে, বিজিবি এবং যখন স্থানীয় জনতা তাদেরকে প্রতিরোধ করছে, তারা কিন্তু দিনের বেলায় বা সকালের দিকে 8টা, 8:30 বা 9টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিন্তু তাদেরকে তাদের গেট দিয়ে প্রবেশ করিয়ে নিচ্ছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে, গত বুধবার রাতে আমরা শুনেছিলাম যে এখানে মোট 10 জনকে পোষণ করার চেষ্টা করেছে। আমরা আনুষ্ঠানিকভাবে পেয়েছিলাম 7 জনকে। ঠিক আজকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে যে ধলা সীমান্ত রয়েছে গাংনীর, সেই সীমান্ত দিয়ে 3 জনকে পোষণ করার চেষ্টা করেছে এবং তারপর মুহূর্তেই শহরতলা যে সীমান্ত, সেই সীমান্তে যে 10 জনের মধ্যে 7 জনকে আমরা পেয়েছিলাম, তার মধ্যেই হয়তো আরো 2 জনকে পোষণ করার চেষ্টা করছে। সব মিলিয়ে আজকে মেহেরপুরে কিন্তু মোট 5 জনকে পোষণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তো সব মিলিয়ে আসলে বালাকোট থেকে শুরু করে একেবারে রেঙ্গুন পর্যন্ত যে ভারতীয় জনতা পার্টির যে আসলে এজেন্ডা, অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেটি কি বাস্তবায়নের ছোট অপপ্রয়াস কিনা সেটি দেখার বিষয়। এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। ডালিম এবং সূর্য, ধন্যবাদ আপনাদের। ভারতে বাংলাদেশের কোনো নাগরিক থাকলে তালিকা পেলে তা যাচাই বাছাই করবে ঢাকা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিজিবি এবং স্থানীয়রা সতর্ক থাকায় একজনকেও পুশিন করতে পারেনি বিএসএফ। আর শিগগিরই শহীদ ওসমান হাদির খুনিদের ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানে আরও বলেছেন, বেনজির আহমেদকে ফেরত দেওয়ার বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি আরব আমিরাত। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে অবৈধ পুশ ইন চেষ্টা চালাচ্ছে ভারত, সতর্ক বিজিবি ও স্থানীয়রা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও দাবি করেছে যে 10,000 নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বাংলাদেশে কাউকে পুশ ইন করতে দেয়া হয়নি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশি কেউ থাকলে ভারত তালিকা দিলে যাচাই বাছাই করা হবে। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি, আমাদের বিজিবি সতর্ক অবস্থা আছে। আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। জানান, শহীদ ওসমান হাদি হত্যার আসামিদেরও দ্রুত দেশে ফেরানো হবে। এছাড়া বেনজিরের বিষয়ে নথিপত্র পাঠানো হলেও আরব আমিরাত নতুন করে কিছু জানায়নি। মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে। আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবেসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নির্মূল বর্তমান সরকারের অঙ্গীকার। তা বাস্তবায়ন করতে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন গ্রামে শত শত একর জমি বালি দিয়ে ভরাট করে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র। মানুষের বসতবাড়ি থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা সবই যেন দখল হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পতিত সরকারের দোসর নুরুজ্জামান খানের নেতৃত্বে চলছে এই দখল বাণিজ্য। স্থানীয়দের প্রতিবাদ মিছিল কিংবা মানববন্ধন কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি নুরুজ্জামানের থাবা থেকে। এ নিয়ে সংসদেও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানী ঢাকার ঠিক পাশের এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার নগরায়ন যত বাড়ছে, এই এলাকার জমির দামও ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে। আর এ কারণেই এই এলাকার উপর নজর পড়েছে ভূমিদস্যুদের। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের শত শত একর কৃষিজমি, বসতভিটা আর জলাশয় অবৈধভাবে দখলে নিয়েছে ভূমিদস্যুরা। পাখির চোখে যতদূর চোখ যায় সব জায়গায় দখলের মহা উৎসব। বাদ যায়নি মসজিদ, মাদ্রাসার মতো স্থাপনাও। সবকিছু হারিয়ে এখন অসহায় জীবনযাপন করছেন শত শত পরিবার। বিভিন্ন সময় মানববন্ধন সহ নানা প্রতিবাদ করেও কোনো ফল পাননি তারা। সাধারণ জনগণকে আপনারা কি করতেছেন, উঁচু করে করতেছেন, আমরা পুরো এলাকাবাসী একটা ভুক্তভোগী হয়ে গেছি। কোন প্রকার জমি ক্রয় না করেই অবৈধভাবে বাড়ি ভরাট করা যাবে না, যাবে না, যাবে না। ভূমিদস্যুরা আজ
আজকে আমার সম্পত্তি আমার বুকের খালি করে আমার সম্পত্তি থেকে আমাকে বেদখল করছে। ফসলি জমিগুলো ভরাট করে তারা আমাদের জমিগুলো তারা কৃষি জমি থেকে ব্যাহাত করতেছে। একটা পরিবারের কাছে আমরা এই পুরো এলাকায় 5-7 হাজার লোক বাস করে সবাই আমরা জিম্মি হয়ে গেছি। কারা দখল করছে এসব জমি? খোঁজ নিয়ে জানা যায় এই জমি দখলের মূল হোতা নুরুজ্জামান খান। তিনি কোনো সংসদ সদস্য, মন্ত্রী কিংবা জনপ্রতিনিধি নয়। স্থানীয়রা তাকে বলে মাফিয়া সাম্রাজ্যের গডফাদার। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়া থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সিন্ডিকেট তৈরি করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়া থেকে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। আওয়ামী লীগের পতনের পরও চলছে তার এই মাফিয়া সাম্রাজ্য। যারা কায়েতপাড়ার মাফিয়া, তারা জনগণকে জিম্মি করে প্রতিবয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে কায়েতপাড়াতে জোরপূর্বক বালু ভরাট করছে। রূপগঞ্জের জমি দখল নিয়ে সোচ্চার স্থানীয় সংসদ সদস্য বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে চাইলেন প্রতিকার। রূপগঞ্জের মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না, তারা কৃষি জমি ভরে ফেলছে, তাদের বাড়ি ঘরগুলি বালি দিয়ে ভরে ফেলছে। আমি আশা করব এদেরকে শাস্তির আওতা যাতে আনা হয়। 2024-এর 5 আগস্টের পর নতুন বাংলাদেশে এমন ভূমিদস্যুতা চলতে পারে না বলছেন স্থানীয়রা। তারা চান তাদের বেহাত হওয়া জমি ফিরিয়ে দিয়ে যেন দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক স্মরণে হকি স্টেডিয়ামে বসেছিল সাবেক এবং বর্তমান ক্রীড়াবিদদের মেলা। সদ্য প্রয়াত এই মহিরুহের কর্মময় জীবন, নেতৃত্বগুণ এবং ক্রীড়ার প্রতি নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন সাবেকরা। বাংলাদেশের হকি ইতিহাসের এক অবিনশ্বর ও কিংবদন্তির নাম আব্দুস সাদেক। তিনি শুধু একজন দক্ষ খেলোয়াড়ই ছিলেন না, বরং দেশের হকি ও ফুটবল দুই অঙ্গনেই ক্ষুদ্র ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। একই সাথে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ফুটবল ও হকি দলের প্রথম অধিনায়কও ছিলেন এই গুণী মানুষটি। গত 20 জুন না ফেরার দেশে পাড়ি জমান ক্রীড়াঙ্গনের এই প্রিয় মুখ। তার এই চলে যাওয়ায় দেশের ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। মরহুমের স্মরণে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়রা। সেখানে বক্তারা তার সফল কোচ ও দক্ষ সংগঠক পরিচয়ের পাশাপাশি একজন পরম অভিভাবক হিসেবে তার অবদানকে স্মরণ করেন। সাদেক ছিল এই দেশের গর্ব, আর্মেন্টলা স্কুলের গর্ব এবং আমারও গর্ব। ওনার ব্যবহার সবকিছু মিলেই কিন্তু সাদেক ভাই হয়েছে। খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশের হকি ফেডারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আব্দুস সাদেক। দেশের হকির উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা বিকাশ এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে আমৃত্যু কাজ করে গেছেন এই কিংবদন্তি। সাবেক সতীর্থ বর্তমান প্রজন্মের দাবি, তার দেখানো পথ ধরেই এগিয়ে যাক দেশের হকি। তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি ছিল সবার কাছে, ছোট বড় এবং হকির বাইরেও যারা ছিলেন তাদের কাছেও কিন্তু তার গ্রহণযোগ্যতাটা আসলে অনেক ছিল। তার সাথে কাজ করার কলিগ হিসেবে, কারণ উনি সরাসরি আমার সেক্রেটারি ছিলেন, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সবাই কিন্তু সাদেক ভাইকে চিনে। এই দেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় যেটা সভ্য পরিবেশ যেটা বলবেন, এটা সেখানে সবাই জিজ্ঞেস করে যে সাদেক ভাই তো হকি খেলতেন। মাঠ ও মাঠের বাইরে আব্দুস সাদেকের সততা, নিষ্ঠা এবং নেতৃত্বগুণ বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমনটাই প্রত্যাশা সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়দের। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা। এখনকার সংবাদের আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।